নমস্কার, আমার নাম সুমি। আজ আমি যে গল্পটা বলতে এসেছি সেটা কোনো কাল্পনিক উপন্যাসের পাতা থেকে নেওয়া নয়। এটা আমার জীবনের একটা অদ্ভুত অধ্যায়। এমন একটা সময় যখন নিজের ঘরটাকেই আমার কাছে সবচেয়ে বড় কারাগার মনে হতো। আমাদের সমাজে কিছু সম্পর্ক থাকে যার কোনো নাম হয় না, আবার কিছু সম্পর্ক তৈরি হয় শুধু একাকিত্ব আর নীরবতা থেকে। আজ সেই গল্পটাই আপনাদের শোনাব। গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আজ প্রথম আমার কথা শুনছেন বা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আমার জমানো কথাগুলো বলার সাহস যোগায়। আমার বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে। স্বামী রাশেদ, শহরের নামকরা ব্যবসায়ী। অর্থের কোনো অভাব আমাদের ছিল না। বিশাল ডুপ্লেক্স বাড়ি, দামি গাড়ি, শৌখিন আসবাবপত্র। বাইরে থেকে দেখলে মনে হবে সুখ যেন আমাদের পায়ে এসে লুটিয়ে পড়েছে। কিন্তু এই 4 দেয়ালের ভেতরটা যে কতটা ফাঁকা সেটা শুধু আমি জানতাম। রাশেদ মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু তার কাছে সময় জিনিসটা বড্ড দামি। সকাল 8টায় বেরিয়ে যাওয়া আর রাত 12টায় ফেরা, এটাই ছিল তার রুটিন। ছুটির দিনেও তার ল্যাপটপ আর ফোনের ব্যস্ততা। ধীরে ধীরে আমি আবিষ্কার করলাম এই বিশাল বাড়িতে আমি বড্ড একা। আমার সাথে কথা বলার কেউ নেই, আমার অভিমান দেখার কেউ নেই। আমি হয়ে গেলাম এই সুন্দর খাঁচার এক পোষা পাখি। বাড়ির কাজের জন্য কয়েকজন লোক ছিল, রান্নার খালা, ঘর মোছার মেয়েটা, কিন্তু তারা আসতো, কাজ করত, চলে যেত। আমার নিঃসঙ্গতা কাটানোর মতো কেউ ছিল না। ঠিক সেই সময়ে আমাদের বাড়িতে কাজে যোগ দেয় সুলতান। বয়স খুব বেশি হলে 32 বা 33 হবে। গ্রামের ছেলে, কিন্তু শরীরে অসম্ভব শক্তি। তাকে রাখা হয়েছিল বাড়ির মালি এবং কেয়ারটেকার হিসেবে, সাথে রাশেদের টুকটাক বাইরের কাজও সে করে দিত। প্রথম আমি তাকে খুব একটা খেয়াল করিনি, কিন্তু বাড়ির বারান্দায় বসে যখন আমি অলস দুপুরগুলো পার করতাম তখন দেখতাম সুলতানকে। প্রখর রোদে ঘামে ভেজা শরীর নিয়ে সে বাগানের মাটি কোপাচ্ছে, বা হয়তো বাড়ির ভারী আসবাবপত্র একাই নিচ থেকে ওপরে তুলছে। তার বলিষ্ঠ চেহারায় এক ধরনের কাঠিন্য ছিল, যেটা আমার স্বামীর মধ্যে আমি কোনোদিন দেখিনি। রাশেদ ছিল নরম সরম, এসি রুমে থাকা মানুষ, আর সুলতান ছিল মাটির মানুষ, শক্ত, সমর্থ। দ্বন্দ্বটা শুরু হলো আমার মনের ভেতরেই। একদিন দুপুরে, প্রচণ্ড গরম, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সুলতান নিচে গাড়ি পরিষ্কার করছিল। হঠাৎ আমার চোখ গেল তার দিকে। ঘামে তার শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে, হাতের পেশিগুলো কাজ করার সময় ফুলে উঠছে। আমি জানি না কেন, মুহূর্তের জন্য আমি চোখ সরাতে পারিনি। নিজেকে খুব অপরাধী মনে হলো। আমি কি তবে পর পুরুষের দিকে তাকাচ্ছি? ছি! কিন্তু সমস্যাটা শুধু তাকানোতে ছিল না, সমস্যাটা ছিল আমার একাকিত্বে। রাশেদ গত 3 মাসে আমার দিকে ভালো করে তাকিয়েও দেখেনি। আর এখানে একটা মানুষ, যে কিনা আমার বাড়ির কাজের লোক, তার উপস্থিতিটা যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়েছিল। ধীরে ধীরে সুলতানের সাথে আমার কিছু কথা হতে শুরু করলো। খুব সাধারণ কথা। হয়তো আমি বললাম, সুলতান, গাছে পানি দেওয়া হয়েছে? সে মাথা নিচু করে উত্তর দিত, জি ম্যাম, দিয়েছি। তার গলার স্বরে একটা অদ্ভুত সম্মান আর ভয় মিশে থাকত। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে সরাসরি তাকাতো না। এই না তাকানোটার মধ্যেও একটা তীব্র আকর্ষণ ছিল। সে কি আমাকে ভয় পেত, নাকি শ্রদ্ধা, নাকি অন্য কিছু? একদিন কারেন্ট ছিল না, জেনারেটরও কোনো কারণে কাজ করছিল না। ভ্যাপসা গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। রাশেদ ঢাকার বাইরে, আমি ড্রয়িং রুমে বসে হাত পাখা দিয়ে বাতাস করছিলাম। হঠাৎ দেখলাম সুলতান একটা বড় রিচার্জেবল ফ্যান নিয়ে এসে আমার সামনে রাখল। আমি অবাক হয়ে বললাম, এটা কোত্থেকে আনলে? সুলতান বলল, ম্যাম, স্টোর রুমে ছিল, আমি ঠিক করে আনলাম, আপনার কষ্ট হচ্ছে। ওইটুকু কথা, আপনার কষ্ট হচ্ছে। গত 5 বছরে রাশেদ একবারও এই কথাটা আমাকে বলেনি। আমার চোখ ভিজে এলো। একটা কাজের লোক, সে বুঝলো আমার গরম লাগছে, আমার কষ্ট হচ্ছে, অথচ যার বোঝার কথা সে বুঝল না। সেই দিন থেকে সুলতানের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আমি তাকে আর শুধু কাজের লোক হিসেবে দেখতাম না। আমি তার মধ্যে এমন একটা অবলম্বন খুঁজতে শুরু করলাম যা আমার স্বামীর কাছে পাওয়ার কথা ছিল। ঘটনাটা ঘটল এক বর্ষার রাতে। বাইরে তুমুল ঝড়। রাশেদ ফোন করে জানাল সে আজ রাতে ফিরবে না, রাস্তায় আটকে গেছে।
বাড়িতে আমি আর কাজের মেয়েটা, কিন্তু সেও অসুস্থ হয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিকট শব্দে বাড়ির পেছনের দিকের একটা জানলার কাঁচ ভেঙে গেল। বাতাসের ঝাপটায় পুরো ঘর ভিজে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। দৌড়ে গেলাম জানলাটা বন্ধ করতে, কিন্তু বাতাসের তোড়ে কিছুতেই পারছিলাম না। কাচের টুকরোয় আমার হাত কেটে রক্ত পড়তে শুরু করল। ঠিক তখনই সুলতান ছুটে এলো। সে এক মুহূর্ত দেরি না করে নিজের শক্ত হাতে জানলাটা টেনে বন্ধ করে দিল। তারপর আমার দিকে তাকিয়ে দেখল আমার হাত দিয়ে রক্ত পড়ছে। সেদিন সুলতান তার সীমা অতিক্রম করেনি, কিন্তু আমাদের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা যেন সরে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। তার হাত কাঁপছিল না। সে খুব যত্ন করে আমার হাতে ব্যান্ডেজ করে দিল। আমি তার মুখের দিকে তাকালাম। এত কাছে থেকে তাকে আগে কখনো দেখিনি। তার চোখে আমি কামনাসক্ত কোনো দৃষ্টি দেখিনি, দেখেছি উদ্বেগ, এক গভীর মায়া। আমি ফিসফিস করে বললাম, ধন্যবাদ সুলতান। সে শুধু বলল, ম্যাম, আপনি সাবধানে থাকবেন। স্যার নেই, কিন্তু আমি আছি, কোনো ভয় নেই। আমি আছি, এই দুটো শব্দ আমার বুকের ভেতর তোলপাড় করে দিল। একটা কাজের লোক আমাকে যে নিরাপত্তা আর ভরসা দিল, সেটা আমি এই বিশাল অট্টালিকায় থেকেও পাইনি। সেই রাতে আমি আর সুলতান ড্রয়িং রুমে অনেকটা সময় চুপ করে বসেছিলাম। বাইরে ঝড়, ভেতরে পিনপতন নীরবতা। কোনো অবৈধ স্পর্শ ছিল না, কোনো বাজে ইঙ্গিত ছিল না। কিন্তু আমাদের সেই নীরবতাই ছিল সবচেয়ে বড় অপরাধ। কারণ মানসিকভাবে আমি তখন আমার স্বামীকে ছেড়ে সুলতানের ওপর নির্ভর করছিলাম। পরদিন সকালে ঝড় থামল, রাশেদ ফিরে এলো, কিন্তু আমার মনের ঝড় থামল না। আমি বুঝতে পারছিলাম আমি খুব পিচ্ছিল একটা পথে পা বাড়িয়েছি। সুলতান আমাকে সম্মান করে, কিন্তু আমার মনের ভেতর যে দুর্বলতা তৈরি হয়েছে তা যদি প্রকাশ পায়, তবে এই সমাজ আমাকে আস্ত রাখবে না, আর সুলতান, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। সুলতান হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, কিংবা সে নিজের অবস্থানটা খুব ভালো করে জানত। ঝড়ের ঘটনার 2 দিন পর সুলতান হঠাৎ কাজ ছেড়ে দেওয়ার কথা জানাল। রাশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন, বেতন বাড়াতে হবে? সুলতান মাথা নিচু করে বলল, না স্যার, দেশে আমার মা অসুস্থ, আমাকে যেতে হবে, আর ফিরব না। আমি জানতাম এটা মিথ্যা, তার মা অসুস্থ নয়, সে পালাচ্ছে আমার চোখের ভাষা থেকে, এই বাড়ির গুমোট পরিবেশ থেকে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সুলতান যাওয়ার আগে একবার শুধু বোপরে তাকাল। সেই এক চাউনিতে হাজারো কথা ছিল, যেন সে বলে গেল, ম্যাম, কিছু সম্পর্ক না হওয়াই ভালো। সুলতান চলে গেল। তার সেই বলিষ্ঠ শরীর, সেই কর্মব্যস্ততা আর এই বাড়িতে রইল না। আমার একাকিত্ব আবার আমাকে গ্রাস করল, কিন্তু অদ্ভুতভাবে আমি এক ধরনের শান্তি পেলাম। সুলতান চলে গিয়ে আমাকে একটা বড় পাপ থেকে, একটা বড় সামাজিক অবক্ষয় থেকে বাঁচিয়ে দিয়ে গেল। সুলতান চলে যাওয়ার পর আমি নিজেকে অনেক সময় দিয়েছি। আমি বুঝেছি বাইরের মানুষের কাছে সহানুভূতি খুঁজলে ঘরের সমস্যা মেটে না। আমি রাশেদের সাথে কথা বলেছি, ঝগড়া করেছি, কেঁদেছি, নিজের একাকিত্বের কথা তাকে বুঝিয়েছি। এখন আমাদের সম্পর্কটা আগের চেয়ে একটু ভালো। আমার জীবনের এই ঘটনাটা আপনাদের কেন বললাম? কারণ আমাদের সমাজে হাজারো গৃহিণী আছেন যারা এমন একাকিত্বে ভোগেন, আর এই একাকিত্ব বা দুর্বল মুহূর্তেই তৈরি হয় এমন সব সম্পর্ক যার কোনো ভবিষ্যৎ নেই। একে আপনারা পরকীয়া বা অবৈধ সম্পর্ক বলতে পারেন, কিন্তু এর শিকড় অনেক গভীরে, অবহেলার গভীরে। সুলতানের সাথে আমার কিছুই হয়নি, আবার অনেক কিছুই হয়ে গিয়েছিল মনের অজান্তে। সেটা ছিল একটা নীরব, নামহীন সম্পর্ক। আপনাদের জীবনেও যদি এমন একাকিত্ব থাকে, তবে সেটা বাইরের কারোর মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন না। সেটা আগুনের মতো, ঘর পোড়াতে সময় নেয় না। গল্পটা যদি আপনাদের মনের কোনো কোণে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্টে জানান সুমির জায়গায় আপনি থাকলে কি করতেন। এমন আরও জীবনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।